এই ক্ষুদ্র দলটাকে আস্তে 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 আমরা সামনে এগিয়ে নিয়ে এসেছি এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সংগ্রামের স্বপ্ন আমরা দেখেছিলাম এবং সেই সংগ্রামে আমরা বলেছিলাম যে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে জনগণের দাবি নিয়ে, অধিকার নিয়ে, কোনো মতবাদ বা মতাদর্শ নিয়ে না। তখন আমাদের কথাকে অনেকে গুরুত্ব দেয় না। আল্লাহর রহমতে একটা সময় আমরা দেখলাম যে মানুষের বৈষম্যের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সবাই একতাবদ্ধ হয়েছে এবং একতাবদ্ধ হয়ে তখন আমরা এই ফ্যাসিবাদকে হটাতে পেরেছি এবং আমরা একটা মুক্তি পেয়েছি। আমাদের এই যে শ্রমিক সংগঠন অনেকদিন থেকে আমাদের শ্রমিক ভাইয়েরা, বোনেরা, বিশেষ করে আমার এখানে যারা আছেন এই নেতা নেত্রীরা যারা আছেন, বিশেষ করে জামাল ভাই, আজিজা আপা, আমাদের কক্সবাজারের নেতা, তারপরে এখানে সিলেটের নেতারা আছেন, যারা যারা আমাদের দলের প্রতি ভালোবেসে আমাদের দলে যুক্ত হয়েছেন, আমাদের আব্দুর রহমান ভাই, আমরা বলেছি যে আমরা আপনাদেরকে স্বাধীনতা দিয়েছি, আপনারা শ্রমিক সংগঠনটাকে তৈরি করেন, আমরা কোনো সাহায্য সহযোগিতা করি নাই। ওনারা অল্প 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 করে যার যেখানে সুযোগ হয়েছে, যে আমার এই যে ভাই কক্সবাজারের উনি নিজেই কক্সবাজারের সংগঠন নিজে নিজে তৈরি করেছেন, গাজীপুরের ভাইরা নিজে নিজে সংগঠন তৈরি করেছেন, আমরা একদিনের জন্য যাইনি। আমি আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই যে সাধারণত নতুন দল কেউ করতে চায় না, ক্ষমতা কিংবা কোনো মতাদর্শ ছাড়া কোনো দল কেউ করতে চায় না। আমরা যখন বলেছি অধিকারের ভিত্তিতে একটা দল করবো, তখন অনেকে আমাদের এই অধিকার ভিত্তিক দলের ধারণাটাই বুঝতে পারেন না। তো আজকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা আজকে আনুষ্ঠানিকভাবে এখানে অঙ্গীকারবদ্ধ হয়েছেন এবং আমিও আপনাদের সাথে হাত মিলিয়ে আজকে বলছি, এতদিন আপনাদেরকে আমরা কোনো সাহায্য সহযোগিতা করি নাই, আমরা খুব বেশি উৎসাহ দিতে পারি নাই। এখন থেকে ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই শ্রমিক সংগঠন করার জন্য দৃঢ় মঞ্জু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মঞ্জু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আপনারা এগিয়ে চলেন, আমরা আপনাদের সাথে থাকবো। আমরা তো আমাদের যাত্রাটা শুরু হয়েছে। আমি আজকে কয়েকটা কথা বলবো, যেহেতু এখানে জাতীয় গণমাধ্যমের ভাই বোনেরা আছেন। আপনারা জানেন যে একটা বিজয় আমরা অর্জন করেছি। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে এই গণ অভ্যুত্থান সফল হয়েছে কিনা। এই গণ অভ্যুত্থানের কয়েকটা অংশ থাকে। আপনারা জানেন যে মা যখন সন্তানকে গর্ভে ধারণ করে, তাকে 9 মাস অনেক কষ্টে উঠতে বসতে অনেক কষ্টে তাকে গর্ভে ধারণ করে। সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন কি মায়ের দায়িত্ব শেষ? শেষ হয় না। তখন শুরু হয় আরেকটা সংগ্রাম। সন্তান দুধ খাচ্ছে কিনা, দুধ খাওয়ানো ঠিক মতো, সন্তান কোনো পড়ে যাচ্ছে কিনা, সন্তানের কোনো অসুখ হচ্ছে কিনা, সন্তানের কোনো ঠান্ডা লাগছে কিনা, বেশি গরম লাগছে কিনা, সারাক্ষণ এই সন্তানকে যত্ন লালন পালন করতে হয়। আমাদের একটা ভুল, আমাদের একটা দুর্ভাগ্য যে আমরা অনেক কষ্ট করেছি, 15 বছর অনেক লড়াই করেছি, সংগ্রাম করেছি। যখন শেখ হাসিনা পালিয়ে গেছে, আমরা যখন একটা নতুন সন্তান ভূমিষ্ঠ হয়েছে বাংলাদেশ, তখন আমরা মনে করেছি আমাদের দায়িত্ব শেষ। এখন আমরা সন্তান কে লালন করলো, কে পালন করলো, কে কি খাওয়াইলো, কে আদর করলো, কে স্নেহ করলো, এগুলো নিয়ে আমরা ঝগড়াঝাটিতে লিপ্ত হয়েছি। এই ভূমিষ্ঠ হওয়া এই বাংলাদেশটা, বিধ্বস্ত বাংলাদেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য সবাই মিলে যেটার জন্য কাজ করবে, সেটা না করে এখন আমরা বিতর্কে লিপ্ত হয়েছি। তাড়াতাড়ি নির্বাচন দেন, তাড়াতাড়ি আমরা জিতি, ক্ষমতায় যাই। তো ক্ষমতায় তো আপনারাই যাবেন, জনগণ তাকে ভোট দিবে, সে তো ক্ষমতায় যাবে। কি বলেন, ঠিক না? এখন আমরা দেখছি বিএনপি আর জামাত একটা রীতিমতো ঝগড়াঝাটি, যুদ্ধ, একে অপরের বিরুদ্ধে অভিযোগ। সেখানে আবার আমাদের নতুন যারা এই বিপ্লবের
নেতৃত্ব দিয়েছে, যারা এখন নতুন একটা দল তৈরি করেছে এনসিপি, তারাও মাঝে মাঝে এই বিতর্ক, এই ঝগড়াঝাটির মধ্যে তারা লিপ্ত হচ্ছে। আমরা এবি পার্টির পক্ষ থেকে বলছি, ভাই দেশটা আগে গড়েন, সন্তানটা আগে মানুষ হোক, সন্তানটা বড় হোক, তারপরে আপনারা অনেক কিছু, অনেক কথা বলতে পারবেন, অনেক ক্ষমতা দেখাতে পারবেন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এটা কিন্তু পড়ে যাবে। দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখছি যে কেউ কথা কানে নিচ্ছেন না। আমি কালকে একটা টেলিভিশন টক শোতে বললাম, আমাকে জিজ্ঞেস করা হলো যে এই নির্বাচনটা কিভাবে শান্তিপূর্ণ হতে পারে। নির্বাচন নিয়ে অনেক শঙ্কা, নির্বাচন আদৌ হবে কিনা, নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে কিনা, কেন্দ্র দখল হবে কিনা, আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রের ফলে নির্বাচন গন্ডগোল হয়ে যাবে কিনা, এই ধরনের নানা সন্দেহ সংশয়। আমি বললাম যে একটা কাজ করেন, 18 সালে একটা নির্বাচন হয়েছিল, আপনাদের মনে আছে, সেখানে বিএনপি, জামাত, আরো বিভিন্ন দল একসাথে হয়ে ইলেকশনে পার্টিসিপেট করেছিল, কি বলেন ঠিক না? এবং জামাতকে আমরা দেখেছি তারা নিজেদের মার্কা ছিল না তখন, দুর্ভাগ্যজনকভাবে যে কোনো কারণে তারা এত উদারভাবে তারা গিয়ে ধানের শীষ মার্কা নিয়ে ইলেকশন করেছে। আর বিএনপিকেও আমরা দেখেছি তারাও উদারভাবে অন্য একটা দলের নেতাদেরকে, আরো বিভিন্ন দলের নেতাদেরকে তাদের মার্কা দিয়ে তারা তাদেরকে ইলেকশনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে, কি বলেন ঠিক না? তো 18 থেকে আজকে 25 সাল, কতদিন বয়স? মাত্র 6-7 বছর। এই 6-7 বছরের মধ্যে এমন কি হয়ে গেল আপনারা এখন বিরাট বিরাট মিটিং করে আপনারা মনে করছেন আপনারা অনেক শক্তিশালী। আমি বলি কি, আপনারা দুই দল বিএনপি আর জামাত মিলে আপনারা আবার এক মার্কা ইলেকশন করেন, একসাথে ইলেকশন করেন, কোনো অসুবিধা নেই, তাও দেশটাকে একটু শান্তিতে রাখেন। আপনারা দুই দল মিলে একটা প্যানেল করেন, একটা মার্কা নিয়ে ইলেকশন করেন। আর আমরা যারা নতুন এই রাজনীতি বাংলাদেশ করতে চাই, বয়সে আপনাদের ছোট, দল হিসাবে নবীন, অভিজ্ঞতা কম, আমরা আমাদের যার যার মার্কা নিয়ে অথবা আমরা মিলে একটা ইলেকশন করি, কোনো অসুবিধা নাই। যে জিতুক, যে হারুক, জনগণ তাকে রায় দিবে, ভোট দিবে, তারপরে মিলেমিশে আমরা কেউ সরকারি দল, কেউ বিরোধী দল হয়ে আমরা দেশটা চালাই। এবং আওয়ামী লীগের যারা যারা দোষী তাদেরকে আমরা বিচারের আওতায় আনি। আওয়ামী লীগের যারা সহযোগী ছিল, যাদেরকে আমরা বারবার হুঁশিয়ার করেছিলাম, নিষেধ করেছিলাম, সতর্ক করেছিলাম, যারা আমাদের কথা শুনে নাই, এখন তাদেরকে বিচার করতে হবে না ভাই? আমরা দেখলাম যে মাঝে মাঝে বড় বড় দলগুলো এক এক অদ্ভুত অদ্ভুত কথা বলে। বিএনপি বলে কোন দল নিষিদ্ধ হোক, তারা চায় না। কিন্তু এখন যদি বলেন আওয়ামী লীগ ইলেকশনে অংশগ্রহণ করবে, বিএনপি কি সেটা মানবে? মানবে না। এখন যদি আওয়ামী লীগ মিছিল করতে আসে, সর্বপ্রথম আওয়ামী লীগের মিছিলে অ্যাটাক করে কারা? বিএনপি জামাতের লোকেরাই অ্যাটাক করে, কি বলে ঠিক না? আমরা তো বলছি যে যারা ফ্যাসিবাদ ছিল, যারা খুন করেছে, গুম করেছে, ধর্ষণ করেছে, লুটপাট করেছে, সেই জন্য বড় শক্তিশালী হোক, তাকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ যারা এই ফ্যাসিবাদ কায়েম করেছিল, 15 বছর আমাদেরকে ভোট দিতে দেয়নি, তাদেরকে বিচারের আওতায় আনেন, তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করেন। তাদের মধ্যে কেউ যারা আছে নির্দোষ, যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, যারা এসে বলবে যে আমি কোনো অপরাধ করি নাই, তাকে প্রমাণ দিতে হবে সে অপরাধ করে নাই, এবং তাকে বলতে হবে যে তার যে দল আওয়ামী লীগ, এই ফ্যাসিবাদ এই দেশটাকে যারা ধ্বংস করেছে, আমাদের ঐক্য নষ্ট করেছে, আমাদের ভাই ভাই মায়ে বোনে লড়াই বাঁধিয়ে দিয়েছে, যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে, আমাদের সন্তানদেরকে ধরে নিয়ে গুম করেছে, তারা এটা জঘন্য অপরাধ করেছে, এটা স্বীকার করে, ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তারপর আমরা সবাই মিলে মিলেমিশে আবার বাংলাদেশটাকে নতুন করে গড়ে তুলব। আমাদের মধ্যে কোনো ধর্মে ধর্মে বিভেদ হবে না, আমাদের মধ্যে কোনো নেতায় নেতায় বিভেদ হবে না। কি রে ভাই, একদিকে বলে জিয়ার সৈনিক, একদিকে বলে শেখ হাসিনার সৈনিক, এত সৈনিক কোথা থেকে আসলো? এই দেশটা
একজন মানুষ যখন না খেয়ে মারা যায়, একজন মানুষ যখন চিকিৎসায় শেষ হয়ে যায়, ওর কানে কানে জিজ্ঞেস করেন, হাসপাতালে যে শুয়ে আছে চিকিৎসা পাচ্ছে না, ওরা জিজ্ঞেস করেন তুমি কার সৈনিক? সে কি বলবে? বলবে আমি মুজিবের সৈনিক বা জিয়ার সৈনিক, না আমি হিন্দু, না আমি মুসলমান? সে বলবে ভাই আগে আমাকে বাঁচান। যার পেটে ভাত নাই সে কিসের সৈনিক? সে কোন মতাদর্শের লোক? সে কোন ধর্মের লোক? আপনাদের মনে নাই আমরা যারা মুসলমান, আমরা ইতিহাস পড়েছি, মুসলমানদের খলিফা ওমর উনি যখন রাতের বেলা বের হয়েছেন, এক বাড়িতে গিয়ে দেখলেন একটা মহিলা তার শিশুরা না খেয়ে আছে, শুয়ে আছে, উনি চুলার মধ্যে একটা আগুনে পাথর দিয়ে সিদ্ধ করছেন। উনি মহিলাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তোমার সন্তানরা কান্না করে কেন? উনি বললেন আমার ঘরে খাবার নাই। উনিকে জিজ্ঞেস করছেন তুমি হিন্দু না মুসলমান? জিজ্ঞেস করছেন তুমি নামাজ পড়ো না পড়ো না? জিজ্ঞেস করেছেন তুমি কোন দেশের লোক? জিজ্ঞেস করেছেন তুমি কাকে নেতা মানো? তুমি কোন মতাদর্শের লোক? জিজ্ঞেস করেছেন? করেন না। তার কাছে একটাই পরিচয় ছিল যে সে ক্ষুধার্ত। এবং তিনি যখন নিজের শাসন ক্ষমতার জায়গায় গিয়ে খাবার কাঁধে নিয়ে আসছিলেন, তখন লোকেরা বলছিল আপনি কেন গ্রহণ করছেন, আমাদেরকে দেন। উনি বলেছিলেন নিরন্ন মানুষের জন্য, অসহায় মানুষের জন্য আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। হিন্দু ধর্মের যারা অবতার ছিলেন, বিখ্যাত লোক ছিলেন, খ্রিস্টান ধর্মের যারা বিখ্যাত লোক ছিলেন, যারা মানুষের জন্য কাজ করেছেন, বহু মানুষকে দেখবেন তারা কোনো ধর্মে ধর্মে বিভেদ করে নাই। সুতরাং আজকে আমাদের মধ্যে এই বিভেদের জাল কে বপন করেছে? আমার নেতা শ্রেষ্ঠ, আপনার নেতা শ্রেষ্ঠ না। আমার মতবাদ শ্রেষ্ঠ, আপনার মতবাদ শ্রেষ্ঠ না। ভাই আগে দেশটা তৈরি করেন, আগে মানুষের ঘরের নিশ্চয়তা দেন। আমার শ্রমিকরা বেতন পায় না ঠিক মতো। বিশ্বাস করেন আজকে সকালে একজন সাংবাদিক আমাকে ফোন করেছে, ফোন করে বলল ভাই 4 মাস আমি বেতন পাই না। একজন মানুষ যদি 4 মাস বেতন না পায় তার ঘর সংসার কিভাবে চলে? স্কুলের বেতন, বাচ্চার স্কুলের বেতন কিভাবে দেয়? তার ঘরের ভাড়া, ইলেকট্রিক বিল সে কিভাবে দিবে? কল্পনা করা যায়? বাংলাদেশের ঘরে ঘরে এই কষ্ট আছে না? বাংলাদেশের মানুষের এই বেদনা আছে না? 20 লক্ষ মানুষের বেশি বেকার। রাস্তায় গেলে, রাস্তার পথে পথে মসজিদ থেকে বেরোন 10টা লোক হাত পেতে থাকে আপনার সামনে। খাবার দোকানে ঢুকেন, খাবার দোকান থেকে বাইরে 2টা মহিলা এসে বলে বাবা কিছু খাই নাই, কিছু খেতে দেন। কত কষ্ট লাগে, লজ্জা লাগে। আমি তো আমার সন্তানের জন্য খাবার নিয়ে যাচ্ছি, আর ওই মহিলাটা যে দাঁড়ায় আছে, আমি যে দাম দিয়ে খাবার কিনেছি তার 10 ভাগের 1 ভাগ টাকাও যদি তাকে দিতে পারতাম তাহলে তো সে অন্তত এক বেলা খেতে পারত। সেই দেশ নিয়ে এত বিভেদ। আমরা যখন দেশের বাইরে যাই লজ্জিত হই। আমরা যখন বিদেশে যাই, উন্নত দেশগুলোতে যাই, লজ্জিত হই। কোথায় আমাদের রাষ্ট্র, কোথায় আমাদের দেশ, আর কোথায় তারা? তারা তো ওই দেশটা আকাশ থেকে নাজিল হয় নাই, তাদের দেশটাকে এইভাবে তৈরি তো তারাই করেছে। কি বলেন, তারা করেছে না? আমরা এবি পার্টির পক্ষ থেকে বলছি ওই দিন ভুলে যান। আমি বিএনপির নেতাদেরকে অনেকবার বলেছিলাম যে আপনারা রাস্তায় দাঁড়াইয়া জনগণের স্লোগান দেন, আপনাদের দলের স্লোগান কিছুদিন বন্ধ রাখেন, নেতাদের স্লোগান কিছুদিন বন্ধ রাখেন, মানুষের মনের স্লোগান দেন। ওনারা শুনে না, কারণ ওনাদের নেতাদের নামে স্লোগান না দিলে, বা যারা বিভিন্ন মতবাদের দল তাদের নেতাদের তাদের দলীয় স্লোগান না দিলে হয় না। কিন্তু আমাদের জুলাই আগস্টে যে বিপ্লব, বিদ্রোহ, যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে কোনো দলীয় স্লোগান হয়েছে? সেখানে বলেছে মেধা না কোটা, মেধা মেধা। সেখানে বলেছে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। সেখানে বলেছে বুকের ভিতর ভীষণ ঝড়, বুক পেতেছি গলিবায়। কোন নেতার কথা আছে স্লোগানে?
কোন দলের কথা আছে? কোন ধর্মের কথা আছে? সবার কথাই আছে। সবগুলাই ধর্মের কথা, সবগুলাই আমাদের সব দলের কথা, সবগুলাই আমাদের অধিকারের কথা। প্রিয় ভাই বন্ধুগণ, এই জন্য আমি বলি যে আপনারা 18 সালে এক হইতে পারছেন আওয়ামী লীগের ভয়ে, আর এখন আওয়ামী লীগ চলে গেছে দেখে আপনারা একে অপরের সাথে ঝগড়া করছেন, একে অপরকে অপমান করছেন। সারাদিন টেলিভিশন খুললে আমরা দেখি একে অপরের বিরুদ্ধে লড়াই, যুদ্ধ। আল্লাহর ওয়াস্তে এগুলো বন্ধ করেন, এই দেশটাকে গড়েন, তারপরে আপনাদের কার কোন নেতার কত বাহাদুরি সেটা নিয়ে বলেন। আপনি দেখবেন সন্তান যখন খারাপ হয়, সন্তান যখন জেলে যায়, সন্তান যখন অপরাধের জন্য ধরা পড়ে, বাপ সন্তানকে স্বীকার করতে চায় না, লজ্জা পায়। জিজ্ঞেস করে আপনি কি অমুকের বাপ? আস্তে করে চেহারাটা বদলাই ফেলে, স্বীকার করতে চায়। তো ছেলে যখন অনেক বড় হয়, ছেলে যখন নাম করে, তখন বিভিন্ন জায়গায় যায় বলে আমি অমুকের বাবা। আজকে দেশের বাইরে গিয়ে আমি বাংলাদেশের অমুক, আমি বাংলাদেশের সন্তান বলতে আমাদের দেশের মানুষেরা অনেকে লজ্জা পায়। কেন লজ্জা পায়? কারণ দুর্নীতিতে আমরা শ্রেষ্ঠ হই। কেন লজ্জা পায়? আমার দেশের পুলিশরা ঘুষ খায়, আমার দেশের আদালত, আমার দেশের বিচারালয়ে ঘুষ ছাড়া ফাইল নড়ে না, আমার দেশের মসজিদের হুজুরদের পর্যন্ত অপরাধের বর্ণনা পাওয়া যায়। আমার দেশের মসজিদে নামাজ পড়তে গেলে মোবাইল হাতে প্যান্টের কাছে হাত দিয়ে রাখতে হয়, ওখান দিয়ে আবার পিছন থেকে মোবাইল নিয়ে যায়। স্যান্ডেলটা কোথায় রাখছে এটা চিন্তা করতে করতে আলহামদুলিল্লাহ সূরা ভুল হয়ে যায়। কি বলেন? আমি কি বানায় বলতেছি কথা? পৃথিবীর কোথাও এই দুর্ভাগ্য নাই। আমার নারী বোনেরা, আমার মেয়েরা রাস্তায় বের হলে সে তাকে চোখ নিচু করে হাঁটতে হয়, কারণ সে সারাক্ষণ তটস্থ থাকে তার পোশাকের জন্য, তার শরীরের জন্য তাকে নানাভাবে হেনস্থার শিকার হতে হয়। এই দুঃখ কে বদলাবে? এই বেদনা কে সারাবে? আমাদের ছাড়া, নিজেরা জাগ্রত হয়ে নিজেরা উদ্যোগ না নিলে কেউ সারাতে আসবে না। প্রিয় ভাই বন্ধুগণ, আসেন আমরা সবাই ভাবি। আমি সব সময় বলি, যারা আজকে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, যারা বিজ্ঞানী হয়েছে, জ্ঞান বিজ্ঞানের প্রসার করেছে, নানা জিনিস আবিষ্কার করেছে, সুন্দর রাষ্ট্র তৈরি করেছে, তারা আমাদের মতোই মানুষ। তাদেরও দুইটা চোখ, আমাদেরও দুইটা চোখ, তাদেরও দুইটা হাত, আমাদেরও দুইটা হাত। তারাও একবেলা ঘুমায়, আমরাও একবেলা দুইবেলা ঘুমাই, একই রকম। তাদেরকেও দিনে এক দুইবার টয়লেটে যাইতে হয়, আমাদেরকেও একই রকম, একদম পার্থক্য নাই। তাইলে তারা পারলে আমরা কেন পারব? কেন? আপনি মনে করেন আপনার বাবার জমি বিক্রি করে হলেও ওখানে বেতন বেশি, ওখানে জীবনটা একটু ভালো, এই জন্য যেতে চান। আমি কয়েকদিন আগে বাইরে ছিলাম, এরকম বেরিয়ে আসলাম, একটা লোক এসে বললো যে ভাই আমি খুব বিপদগ্রস্ত, আমার খাওয়ার পয়সা নাই। আমি বললাম যে আপনি এই বিদেশে কেন আসছেন? বলছে চাকরি নিয়ে আসছিলাম, চাকরিটা চলে গেছে। কত টাকা খরচ করছেন? বলছে আমার 6 লাখ টাকা খরচ হয়েছে। আমি বললাম আপনি তো আমাদের বড় লোক মানুষ, আমার তো 6 লাখ টাকা খরচ করার মতো সামর্থ্য নাই। আপনি 6 লাখ টাকা খরচ করে বিদেশে আসছেন, আপনাকে তো আমি কোনো সাহায্য করবো না। বাংলাদেশে 6 লাখ টাকা খরচ করে একটা ছোট দোকান ব্যবসা করা যায় না? 1 লাখ টাকা খরচ করলে ড্রাইভিং শেখা যায় না? আরো কম টাকা দিয়ে ড্রাইভিং শেখা যায়। ড্রাইভিং করলে, চাকরি করলে মাসে অন্তত 15-20 হাজার টাকা বেতন পাওয়া যায়। একটা রিকশাওয়ালাও মাসে 20-30 হাজার টাকা ইনকাম করে। একটা মোবাইল যিনি ঠিক করেন, মোবাইলের মেকার, সেও মাসে 20-30 হাজার টাকা ইনকাম করে। তাহলে আমাদের এই দেশটা কোনো অভিভাবক নাই, কেউ শিখায় না, কোন রাজনৈতিক দলের এই দায়িত্ব নাই যে নাগরিকদেরকে শিক্ষিত করা, নাগরিকদেরকে তার মধ্যে এই চেতনা তৈরি করা যে আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে বড় হতে হবে, আমাদের পায়ে দাঁড়াতে হবে, আমাদের রাষ্ট্রটাকে আমাদেরকে করে দাঁড়াতে হবে।
এই রাষ্ট্রের জমি বিক্রি করে, আপনার জমি আরেকজনের কাছে বিক্রি করে বিদেশ যাইতে হবে না, নিজের টাকা খরচ করে এখানেই আপনি তৈরি করেন। আমাদের এই দেশে ব্রিটিশরা ব্যবসা করতে আসছে না, আরবরা ব্যবসা করতে আসছে না, পর্তুগিজরা ব্যবসা করতে আসছে না, কেন আসছিল? আমাদের এখানে সম্পদ ছিল, আমাদের এখানে কর্মসংস্থান ছিল, আমাদের এখানে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যাইত। প্রিয় ভাইরা, এই শ্রমিকরাই হচ্ছে রাষ্ট্র এবং শহর নগরকে গড়ে তোলে। তিল তিল করে ইটের উপর ইট দিয়ে আমার একজন নির্মাণ শ্রমিক বড় বড় প্রাসাদ তৈরি করে, ছোট ছোট ইটের কণা ভেঙে ভেঙে আমার একজন শ্রমিক মাথার ঘাম পায়ে ফেলে সড়ক বানায়, রাস্তা বানায়। আমার একজন অটোমোবাইল শ্রমিক গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে গাড়ির মেরামতের সব দায়িত্ব পালন করে। আজকে আমরা যে মেশিন দেখছি, এই যে শরীরে পোশাক দেখছি, এই যে বিদ্যুৎ দেখছি, প্রত্যেকটার পেছনে জীবন তিল তিল করা শ্রমিকের রক্ত ঘামের মধ্য দিয়ে এটা তৈরি হয়েছে। আমরা দেশটাকে গড়তে পারবো শ্রমিকরা যদি থাকে, আর কিছু দরকার নেই। শ্রমিকরা যদি শুধু বলে এটা আমার দেশ, আমার দেশকে আমি তৈরি করব, আমার দেশকে আমি বানাবো, আমার দেশকে আমি গড়ে তুলবো, শুধু শ্রমিকরাই যদি একজোট হয়, একটা দেশ বদলে ফেলা সম্ভব। কি বলেন, সম্ভব কিনা? এবি শ্রমিক পার্টিকে দায়িত্ব দিতে হবে।